বাংলা সাহিত্যের যে কজন কবি মানুষের মুখে মুখে যাদের নাম আমরা শুনি তাদের মধ্যে অন্যতম একজন আজকে আমাদের সকালে আমাদের সাথে আড্ডা দেবেন। তিনি হচ্ছেন আমাদের প্রিয় কবি হেলাল হাফিজ। চলুন প্রথমে তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আছি, ভালোই আছি। একজন কবির কাছে সকালের সংজ্ঞাটা কেমন? এই যে রাঙা সকাল, প্রতিদিন একটি রাঙা ভোর, এ তো জাজ্জল্যমান সামনেই আছে। এর চেয়ে স্নিগ্ধ, এর চেয়ে সুন্দর, এর চেয়ে শুভ, কল্যাণকর আর কিছু হতে পারে না। প্রকৃতি তোমার মধ্যে ভর করেছে, তুমি প্রকৃতির মধ্যে ছড়িয়ে গেছো। তুমি বলতে আমরা সবাই, মানে এটা মনটা হচ্ছে আসলে প্রধান। কিভাবে দেখছি, কে কিভাবে দেখছেন, তার উপরও কিছুটা নির্ভর করে। আমাদের অধিকাংশ মানুষের চোখ কিন্তু আমি মনে করি খুবই নান্দনিক, খুবই কোমল প্রাণ মানুষ আমরা। ব্যতিক্রম আছে, এবং আমার ধারণা সেই ব্যতিক্রমের যে সংখ্যাটা, তারা একটু আপার হ্যান্ড পেয়ে গেছে, যে জন্যে সমাজে এক ধরনের একটা অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে বেশ কিছুদিন যাবৎ। আপনাকে আমরা লোকচক্ষুর অন্তরালেই দেখি বেশিরভাগ সময়ে, মানে দেখি না, হ্যাঁ মানে দেখি, মানে অন্তর দিয়ে দেখি আর কি, যেটা বোঝাচ্ছি। মানে কবি তো সবসময় থাকেন, মনের মধ্যে থাকেন। হেলাল হাফিজকে যখন পড়েছি তখন মনের মধ্যে এক ধরনের অবয়ব তৈরি হয়েছে, আজকে সামনাসামনি দেখলাম। এই যে মানে লোকচক্ষুর অন্তরালে থেকে কাজ করা, এটা কেন? অন্তরালের নেশা একবার যাকে পেয়ে বসে, এটা কাটিয়ে ওঠা খুব কঠিন। আর আমার মতো অকিঞ্চিতকর একজন মানুষ, তার তো আড়ালে না থেকে উপায় নেই। আড়ালটাই তার জন্য অনেক সেফ। তারপরেও থাকে কিছু মান অভিমান, কিছু। আমার মনে হয় কবিতাও কিন্তু সঙ্গীতের মতোই খুব সাধনার বিষয়, খুব সাধনার বিষয়। আমরা অহরহ দেখছি, অনেক কবিতা পড়ছি, সংবাদপত্রে দেখছি, লিটল ম্যাগে দেখছি, কিন্তু এর অধিকাংশই কিন্তু আমাদের মনে কোনো টঙ্কার তুলে না, অনুরণন তৈরি হয়নি। এই অনেকটা ওই উচ্চকণ্ঠের ব্যান্ড সঙ্গীতের মতো আর কি। এদিক দিয়ে ঢুকলো, এদিক দিয়ে বেরিয়ে গেল। এখানে কিছু কষ্টও দিল না, আনন্দও দিল না। কিন্তু আমরা সবাই জানি 50 বা 60 দশকের যে সমস্ত গায়ক গায়িকারা যেসব গান করে গেছেন, এটা কিন্তু এখনো আপনি, হ্যাঁ, আমরা যদি রিক্সায় যেতে থাকি, পাশের ফুটপাতের রেস্তোরাঁয় বাজছে গানটা, রিক্সাটা কিন্তু একটু দাঁড় করাতে ইচ্ছে করে, একটু পরের অন্তরাটা একটু শুনে যাই, এই আর কি। এই হলো তফাৎটা আর কি। তো কবিতাও কিন্তু আসলে অসম্ভব সাধনার বিষয়। এটাকে যদি আমি উপাসনার মতো না নিতাম, এবং কবিতা কিন্তু খুব নির্মম, সে পিতৃঘাতী, কিন্তু সে কবির জীবন খেয়ে সে নিজেকে হৃষ্টপুষ্ট করে। আমরা এই ফিলোসফিগুলো নিয়ে পুরো ঘন্টা জুড়েই কথা বলবো। আর আপনি নিজেকে অকিঞ্চিতকর বলছিলেন, আপনার পরিচয় আসলে শুধু আপনার নামটাই যথেষ্ট। যারা কবিতা পড়েন, কবিতার সাথে বিন্দুমাত্র যাদের পরিচয় আছে, তাদের জন্য হেলাল হাফিজ নামটিই যথেষ্ট। তারপরেও আমরা আপনার সম্পর্কে ছোট্ট করে একটু জানাই আমাদের দর্শকদেরকে, তারপর আড্ডায় ফিরছি। আমাদের সাথে রয়েছেন আধুনিক বাংলা কবিতার অন্যতম কবি হেলাল হাফিজ। 70 দশক থেকে কবিতা লিখছেন। প্রতিবাদ ও প্রেম, দ্রোহ আর বিরহ তার কবিতার মূল বিষয়বস্তু।
এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। 1969 সালের গণ অভ্যুত্থানের সময় রচিত এই কবিতাটি তাকে রাতারাতি খ্যাতি এনে দেয়। 1986 সালে প্রকাশিত তার একমাত্র কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কাব্যগ্রন্থ। এর 25 বছর পর 2012 সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় গ্রন্থ কবিতা 71। 1972 সালে তিনি তৎকালীন জাতীয় সংবাদপত্র দৈনিক পূর্বদেশে সাংবাদিকতায় যোগদান করেন। পরবর্তীতে দৈনিক দেশ ও দৈনিক যুগান্তরে কর্মরত ছিলেন। 2013 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। তার সম্পর্কে আজকে পুরো ঘন্টা জুড়েই জানা হবে। চলুন দর্শক তার কাছে ফিরি আমরা। জন্ম তো নেত্রকোনায়, নেত্রকোনার একটি গ্রামে। জন্ম আমার নেত্রকোনায় 1948 সনের 7ই অক্টোবর। জন্মভূমি তো মায়ের মতোই, জন্মস্থানকে কিন্তু আমি একটু অন্য প্রতীকী ব্যঞ্জনায় আমি আমার এক কবিতায়, আমার যে জলে আগুন জ্বলেতে নেত্রকোনা নামে একটি কবিতাও আছে, সেখানে আমি আমার জন্মস্থানকে বোন বলে সম্বোধন করেছি। কতদিন দেখি না তোমায়, তুমি ভালো আছো, সুখে আছো বোন নেত্রকোনা। অদ্ভুত সুন্দর একটা কথা প্রথম দিকে এসেছিল। আজকের আড্ডাটা একটু অন্যরকম হবে, ওলটপালটি হবে, হয়তো শৈশব থেকে কখনো পড়ন্ত বেলায় কিংবা যৌবনের ওই সেই কবিতাটার মতো মাঝে মাঝে আমরা যাব। একটু ডেকোরামটা বোধহয় একটু অন্যরকম হবে হোক। সেটা হচ্ছে আপনি বলছিলেন যে কবিতা মূলত কবিকে খেয়ে ফেলে এবং তাকে হৃষ্টপুষ্ট করে। এটা কেন বললেন? ওই যে সাধনার কথা বললাম, কবি নিজেকে যে আমাকে দেবে সে কিছু তো চাবেই, কিছু চাবেই। যেমন আমাদের দেশ থেকেই আমি বলছি, বা পার্শ্ববর্তী দেশ ভারতেও ধরা যাক, আমাদের এখানে তো অনেকে গান, কিন্তু নীলুফার ইয়াসমিন যখন গান গাইতেন মনে হতো উনি প্রার্থনা করছেন, মনে হতো না? মনে হতো। পাশের দেশ ভারতে ধরেন হৈমন্তী শুক্লা যখন ওনার প্রথম দিকে যখন ওনার মঞ্চের সামনে বসে আমি ওনার ওই গানটা শুনেছি, আমার বলার কিছু ছিল না। আমার মনে হয়েছে এই গানটি তার গৃহবন্ধু মানে স্বামী। তিনি ব্যক্তি জীবনেও কিন্তু একাই। এই অর্থেই আমি বোঝাতে চেয়েছি যে শিল্প, যিনি শিল্পকে বাজাচ্ছেন, শিল্পও তাকে একটু বাজিয়ে দেখতে চায়, এটাই স্বাভাবিক। এখন আমি কিন্তু কবিতার মানুষ ছিলাম না। আমার কৈশোর এবং প্রথম যৌবন পুরোটা ছিল খেলাধুলা নিয়ে। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল। এটার পেছনে কি এরকম একটা কারণ আছে যে আপনি ঘরে আসার জন্য টান অনুভব করতেন না, মাতৃবিয়োগের পর বাইরে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন? হ্যাঁ, এইটা একটা বড় কারণ। আমি তো খুব শৈশবে মাতৃহীন হই। যখন আমার 3 বছর বয়স তখন আমার মা মারা যান। আমরা সহোদর 2 ভাই। পরে অবশ্য আব্বা আবার বিয়ে করেন। ওই পক্ষেও আমার 2 ভাই 3 বোন, অর্থাৎ আমরা 4 ভাই 3 বোন। এই মাতৃহীনতার বেদনা আমাকে আমার জীবন একটু এলোমেলো করে দিয়েছে। খুব সঙ্গত কারণেই একটু অনাদর, একটু অবহেলায় আমার শৈশব কেটেছে। তারপর আমার দ্বিতীয় মা ঘরে আসার পর আমি আবার একটু আদর পেতে শুরু করলাম। আমার মা খুব ভালো, দ্বিতীয় মা খুব ভালো ছিলেন। দেখতেও আমার মার তো কোনো স্মৃতি নেই আমার, উনি দেখতে কেমন ছিলেন। তখনকার দিনে তো এত ক্যামেরাও অ্যাভেলেবল ছিল না, ছবিও নেই।
আছে একটা ছোট্ট ছবি, সেটার থেকে ঠিক বোঝা যেত না মাকে, মানে কেমন ছিলেন, তার নানুর মুখে শুনেছি এরকম ছিলেন। এটা আমার জীবনকে একটু একটু এলোমেলো করে দিয়েছে, একটু অগোছালো, একটু উচ্ছৃঙ্খলতা ওই বয়সেই। যেটা পরে আমি বুঝতে পেরেছি আলবেয়ার কামুর আউটসাইডার পরে, আউটসাইডারের নায়ক সে এতটাই নির্মোহ, এতটাই নির্লোভ, এতটাই নিরাসক্ত, তার জীবন কোনো কিছুতেই তার আসক্তি নাই। উপন্যাসটার শুরুই হয়েছে গতকাল অথবা আজ সকালে আমার মা মারা গিয়েছেন। কি অদ্ভুত না, গায়ের লোম দাঁড়িয়ে যায় একদম। অনেকগুলো প্রশ্নও তৈরি হয়ে যায় মনের মধ্যে, যে মা মারা গেল অথচ সেই সন্ধিহান গতকাল নাকি তার আগের দিন। ছোটবেলার কথা শুনছিলাম এবং আপনি বলছিলেন যে আপনার জীবনটা কিভাবে এলোমেলো হয়ে গেল। তো সেই সময় কবিতা আপনার উপর ভর করেনি? সেই সময় কবিতা ঠিক যে ভর করেছে তা নয়, কিন্তু আমি এই স্কুলে কবিতা আবৃত্তি, আগে তো স্কুলে প্রতি বছর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হতো 6 দিনের বা 7 দিনের, সেখানে কবিতা আবৃত্তি, বাংলা এবং ইংরেজি, উপস্থিত বক্তৃতা, ক্রমাগত গল্প বলা, এগুলিতে সবসময় আমি প্রতি বছর মিনিমাম 4টা পুরস্কার পেয়েছি। এবং তখন তো পুরস্কার মানেই হলো বই দেয়া হতো, বই। তো এই বই ঘরে জমতে 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 অনেক বই আমার স্কুল জীবন এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত জমা হয়ে গেল। সেই বইগুলি দিয়ে আমি আমাদের নেত্রকোনার যে পাবলিক লাইব্রেরি, সেইখানে এগুলি অনুদান হিসাবে দিয়ে আমার আব্বাকে আজীবন সদস্য করা হলো ওই বই। এবং এটা যে কি অপার আনন্দ পেয়েছি আমি, যে আমার পুরস্কারের বই দিয়ে আমার আব্বাকে আজীবন সদস্য করতে পেরেছি। আপনার বাবা তো লেখালেখির সাথে জড়িত ছিলেন। আমার বাবা নেত্রকোনার খুব বিখ্যাত স্কুল দত্ত হাই স্কুল, আমি নিজেও ওই স্কুলের ছাত্র। আমার আব্বা ওই স্কুলেরই খুবই নামকরা শিক্ষক ছিলেন, বিশেষ একটা নামও ছিল তার। ওনার নাম ছিল খুরশিদ আলী তালুকদার, কিন্তু আব্বার একটা ফ্যাশন ছিল, উনি একটু ধর্মীয় কারণেও কিছুটা ওনার একটু শখের বসে উনি খুব রঙিন রঙিন পাগড়ি পরতেন, যে জন্য আব্বার নাম হয়ে গেল পাগড়িওয়ালা স্যার। তুমি এখনো যদি নেত্রকোনায় গিয়ে মানে একটু যারা বয়স্ক জিজ্ঞেস করি, আচ্ছা পাগড়িওয়ালা স্যারের ওনার 2 ছেলে দুলাল হেলাল, এক নামে পাগড়িওয়ালা স্যার। আব্বাকে কেউ খুরশেদ আলী মাস্টার বলে আমি কখনো শুনিনি বলতে, সবাই পাগড়িওয়ালা স্যার। ওনার চেয়ে বড় যারা তারাও, আর ছাত্ররা তো বটেই, আর ওনার সমসাময়িক বন্ধুরাও। বাবাকে নিয়ে অনেক মজার মজার অভিজ্ঞতা আছে আপনার। আব্বা কবিতাও লিখতেন। নেত্রকোনায় খালেকদার চৌধুরী, ওনার সম্পাদনায় উত্তর আকাশ নামে একটি কাগজ বেরোতো, পাক্ষিক। সেই কাগজে আব্বা, খালেকদার চৌধুরী, এই যে রফিক আজাদ তখন নেত্রকোনায় পড়ে কলেজে, নির্মলেন্দু গুণ আর আমার বাড়ি দুজনেরই নেত্রকোনায়। রফিক আজাদের বাড়ি টাঙ্গাইলে, কিন্তু ওই নেত্রকোনা কলেজে ইন্টারমিডিয়েট পড়তো। ওই একসঙ্গে ওনারা লেখালেখি করতেন। তখন ওইখান থেকেই আমার কিন্তু আসলে ওই যে খেলাধুলার থেকে যে আমার যে মাতৃহীনতার যে বেদনা ভেতরে, আমার যত বয়স বাড়তে লাগলো বেদনাটাও আমাকে বেশি করে পীড়া দিতে শুরু করলো। তো আমি ওই সময়ে কিন্তু লন টেনিস খেলা শিখেছি। নেত্রকোনার মতো একটা মফস্বল শহরে লন টেনিস খেলা শিখেছি। তখনও আমি টেনিসের র্যাকেট উঠাতে পারি না, এত ভারী। কিন্তু এই আমি সুইচ ওভার করব এইটা উত্তর আকাশ পত্রিকাটাও আমাকে এক ধরনের প্রণোদনা দিয়েছে এই লেখালেখির বিষয়ে। তখন আমি কলেজে উঠে ইন্টারমিডিয়েট যখন পড়ি, তখন আমি সিদ্ধান্ত নিলাম যে না, এই খেলাধুলা আর এটা আমার বিষয় নয়, এটা দিয়ে আমি আমার বেদনাকে প্রশমিত করতে পারছি না আমি। সুতরাং এই কবিতার আস্তে আস্তে কবিতার দিকে ঝোঁকলাম। এবং ঝোঁকটা এতই হলো যে মেডিকেলে এতই হলো আমি
আমি কিন্তু সবসময় একটু এই শিল্প সাহিত্য গান এগুলি নিয়ে আমার ভালো লাগতো ভেতরে, কিন্তু একটু ডাক্তারি পড়ার ইচ্ছে ছিল বলেই আমি আইএসসি পড়েছিলাম, ইন্টারমিডিয়েট সায়েন্স পড়েছিলাম। কিন্তু ইন্টারমিডিয়েট পাশ করে যখন ঢাকায় আসলাম তখন মনে হলো যে না, আমি যদি কবিতাই যদি আমার মূল বিষয় হয় তাহলে তো আমি মেডিকেল তো খুব ভীষণ চাপের পড়াশোনা, মানে সার্বক্ষণিক একটা ব্যাপার, 24 ঘন্টায় এই বই নিয়ে খুলে বসে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে হবে, তাহলে তো আর আমার কবিতার জন্য তো আমি সময় দিতে পারবো না। এমনকি তখন তো একটু উচ্ছৃঙ্খলতার দিকেও মনটা টানে, সেটাও তো সম্ভব হবে না। এই আর মেডিকেলে ভর্তি হলাম না, এই ঢাকা ইউনিভার্সিটিতে বাংলা বিভাগে ইন্টারভিউ দিলাম। ইন্টারভিউ তো তখন তো আর এরকম এত ছাত্রী ছিল না, মৌখিক পরীক্ষা হতো, ভাইবা হতো। তো ভাইবা বোর্ডে তো আমার যেদিন নোটিশ বোর্ডে টানিয়ে দেয়া হতো নাম, আমি তো ভাইবা বোর্ডে ঢুকেছি তখন 1967 সনের কথা। 1967 সনে তখন ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগে আমাদের এই ভূখণ্ডের তৎকালীন পূর্ব পাকিস্তান, এখন যেটা বাংলাদেশ, এই ভূখণ্ডের সেরা সব শিক্ষকেরা, সে তখন বিভাগীয় প্রধান আব্দুল হাই, ডক্টর আব্দুল হাই, তারপরে মনির চৌধুরী, তারপর মোফাজ্জল হায়দার চৌধুরী, আনোয়ার পাশা, আহমদ শরীফ, রফিকুল ইসলাম, মানে এরকম সব দিকপাল, এক একজন দিকপাল। তো আমার ফর্মটা দেখে মনির চৌধুরী আমাকে বললেন যে তুমি আইএসসি পড়েছো তো এখন বাংলা পড়তে এসছো কেন, বিজ্ঞান না পড়ে? আইএসসি কেন পড়েছিলে? আমি স্যার ডাক্তারি পড়ার ইচ্ছা ছিল। তো এখন তুমি বাংলায় ভর্তি হচ্ছ কেন? তুমি কি বাংলা পড়বে, তোমার আগ্রহ আছে? আমি যে হ্যাঁ পড়বো। যে তাহলে আইএসসি পড়েছিল কেন? তা আমি কিন্তু জানতাম যে মনির চৌধুরী নিজেও আইএসসি পড়েছেন। আমি যে স্যার আপনি নিজেও তো আইএসসি পাস। ইন্টারভিউ বোর্ডের সবাই হাই স্যার তাকায় মনির চৌধুরীর দিকে, একটা হাসাহাসি পড়ে। যাই হোক, ওনারা খুব আনন্দের সঙ্গে বিষয়টা নিলেন এবং আমাকে আবার জিজ্ঞেস করলেন, হাই স্যার যে তুমি পড়বে তো? আমি যে হ্যাঁ স্যার আমি পড়ব, পড়ার জন্যই আমি আচ্ছা ঠিক আছে। এরপর আপনি ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়ে গেলেন। মনির চৌধুরী আরেকটা জিনিস করলেন, আমি তো একটা মফস্বল শহর থেকে এসেছি, সাহিত্যে যে ধ্বনিতত্ত্ব নামে একটা শাখা আছে, ফনেটিক্স, এই ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না। তো উনি যখন জিজ্ঞেস করেছেন তোমার বাড়ি কোথায়, আমি বলেছি নেত্রকোনা, মানে জফলা দিয়ে, একার না, দন্তনয় একারের বদলে দন্তনয় জফলা হয়ে গেছে আমার উচ্চারণ। তো উনি একটা কাগজ বাড়িয়ে দিয়ে আমাকে বললেন লেখো তো নেত্রকোনা লেখো। তা আমি লেখাটা তো ঠিক হয়েছে, দন্তনয় একার। তো উনি বললেন জফলাটা কোথায়? আসলে পুরো জীবনটাই তো ঘটনাবহুল, আমাদের এই ঘন্টাখানেক সময় কতটুকুই বা তুলে আনা সম্ভব, আমরা চেষ্টা করছি মাত্র। আমরা একটু জানতে চাই, যে কবিতাটা আপনাকে সারা দেশব্যাপী জনপ্রিয় করে তুলেছে সেটা হচ্ছে নিষিদ্ধ সম্পাদকীয়, এবং এটার একটা বিশাল স্টোরিও আছে। তার আগে সেটা হচ্ছে যে আপনি 1 বছর বা 2 বছর পর বাংলা বিভাগে পড়া অবস্থায় আপনি চাকরিতে যোগদান করেন, সাংবাদিকতা পেশায় আসেন, তাই কি? এবং এটার পেছনে বোধহয় একটা ঘটনা আছে, বাবার সাথে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য। সাংবাদিকতায় আমি যোগদান করেছি কিন্তু স্বাধীনতা যুদ্ধের পরে, আচ্ছা, মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 72 সনের জুন মাসে আমি সাংবাদিকতায় যোগ দিয়েছি। আর নিষিদ্ধ সম্পাদকীয় 1969 সনের গণ অভ্যুত্থান যখন শুরু হলো, তখন আমি ছিলাম তৎকালীন ইকবাল হলের আবাসিক ছাত্র, এখন যেটা সার্জেন্ট জহুরুল হল। তো নিশ্চয়ই সকলেরই জানা আছে তখন আন্দোলন, এই দেশের যে ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল দুটো জায়গা, একটা ধানমন্ডির 32 নম্বর, আর একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল। এই দুইটা জায়গায় ছিল সমস্ত, মানে ছাত্র নেতারা ইকবাল হলে এই সিরাজুল আলম খান, এই তোফায়েল আহমেদ,
এই আসম আব্দুর রব, এই আব্দুল কুদ্দুস মাখন, নূরে আলম সিদ্দিকী, এই সবাই কিন্তু তখন এই ইকবাল হলেরই এইখানেই থাকে, এইখানেই, এবং তারা সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে 32 নম্বরের। আমি তো কোনো ছাত্র সংগঠনের কর্মী ছিলাম না, কখনোই না, কলেজ জীবনেও না, বিশ্ববিদ্যালয় জীবনেও না, কর্মজীবনেও না। কিন্তু 69-এর গণ অভ্যুত্থান এটা এতই ব্যাপক এবং এটার বিস্তৃতি মানুষের একেবারে মর্ম মূলে গিয়ে টঙ্কার তুলেছে এই জন্যে যে পুরো জিনিসটা হয়েছে আদর্শের অবস্থান থেকে, এবং এত আন্তরিকতা, এত মমতা দিয়ে এই আন্দোলন হয়েছে যে এটা এই এখনকার তরুণ তরুণীদের ঠিক বোঝানো যাবে না, ব্যাপারটা বোঝানো যাবে না, কারণ এখন তো এটা হয়ে গেছে এক ধরনের উপার্জনের পথ হয়ে গেছে। কিন্তু তখন ছিল ঠিক উল্টো, একেবারে আদর্শগত কারণে। তো সেই আন্দোলন আমার ভেতরেও অভিঘাত তৈরি করেছে। আমি যতই রাজনীতির থেকে দূরে থাকি না কেন, এটা এতই ব্যাপক ছিল, এতই আগ্রাসী ছিল, মানে মনকে এমনভাবে টেনেছে। আমি দূর থেকে অবলোকন করেছি, জিনিসটা আত্মস্থ করতে চেষ্টা করেছি। মিছিলে না গিয়েও আমি এই ভূখণ্ডের স্বাধীনতার জন্যে এই মিছিলের কবিতা, এই যুদ্ধের কবিতা, আমি যতদূর জানি, আমি যতদূর দেখেছি, পড়েছি, এই নিষিদ্ধ সম্পাদকীয় বোধহয় প্রথম কবিতা, যে কবিতায় এই ভূখণ্ডের জন্যে সশস্ত্র যুদ্ধের আহ্বান জানানো হয়েছে, এই কবিতার মধ্যে দিয়ে 69-এ। এবং এই কবিতাটি একটু বেশ দীর্ঘই ছিল। সেই সময় আহমদ ছফা এবং কবি হুমায়ুন কবির, এই দুজনকে আমি লেখাটা দেখালাম, কবিতাটা। ওনারা বললেন যে এটা তুমি আরেকটু এডিট করো, আরেকটু একটু পরিমার্জনা করো, করতে করতে আরও একটু ছোট করো। এই করতে করতে এই এখন যে রূপটা আছে কবিতাটার, এই পর্যায়ে আসলো। এবং এই কবিতাটি ছফাবাই এবং হুমায়ুন কবির আমাকে নিয়ে তৎকালীন দৈনিক পাকিস্তানের সাহিত্য সম্পাদক আহসান হাবিবের কাছে গেলেন, আমাকে পরিচয় করে দিয়ে। আমি তো তখন নতুন, একদম ফুটফুটে, মনে হয় ক্লাস 9-এ পড়ি এরকম দেখলে। তো আমাকে পরিচয় করে দিল ছফাবাই, এবং লেখাটা হাবিব ভাইকে দিলেন। আচ্ছা, আপনার ওই সময়ের ছবিটা কি? বইটার পিছনে একটা ছবি আছে, আমি যদি ভুল না করে থাকি, যে জলে আগুন জ্বলে। হ্যাঁ, যে জলে আগুন, এই ছবিটা না? প্রথম আমি যখন কবিতাটি লিখি তখনের ছবি হলো এইটা। এই ছবিটা আমরা একটু আমাদের দর্শকদের দেখাতে চাই। ভর্তি হয়েছি, একটু জুম করে দেখাতে হবে, ছোট্ট একটা ছবি। জি, যে ছেলেটি এই জ্বালাময়ী কবিতাটা লিখেছিল, সেই ছেলেটি হচ্ছে এই হাবিব ভাই। খুব সুদর্শন পুরুষ, ছোটখাটো একজন মানুষ, মিষ্টি মুখ, অর্ধেক চুল পাকা, অর্ধেক চুল কাঁচা। উনি কবিতাটা পড়ছেন, সিগারেট টানছেন, আর কবিতাটা পড়ছেন, আর আমার দিকে এরকম তাকাচ্ছেন, তাকিয়ে দৈনিক পাকিস্তান তখন প্রেস ট্রাস্টের কাগজ, মানে একেবারে সরকারি কাগজ। তো হাবিব ভাই এই কবিতাটা 1-2 বার পড়ে ছফা ভাইকে বললেন, ছফা, অত বাচ্চা মানুষ কষ্ট পাবে, তোমাকে বলি কবিতাটা আমি ছাপতে পারলাম না, এই কবিতাটা ছাপলে কালকে সকালে আমার চাকরিটা চলে যাবে। কারণ এখানে সরাসরি রাষ্ট্রের বিরুদ্ধে আহ্বান জানানো হয়েছে, তৎকালীন পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে আহ্বান জানানো হয়েছে, আমাদের আলাদা আবাসভূমি করার জন্য, সেই যুদ্ধের আহ্বান জানানো হয়েছে। কিন্তু হাবিব ভাই বললেন যে হেলাল, তুমি কষ্ট পেও না, আমি বলে রাখছি, আমি বলে দিচ্ছি তোমাকে, আমি কবিতাটা ছাপতে পারলাম না, এই জন্য সবচেয়ে বেশি দুঃখ পাচ্ছি আমি, মর্মাহত আমি। আর তোমাকে বলছি, তোমার আর জীবনে কবিতা না লিখলেও চলবে, তোমার করায়ত্ত হয়ে গেছে। এবং ছফা ভাই এবং হুমায়ুন কবিরের নেতৃত্বে
2 রাতে সমস্ত বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে চিকামারা হয়েছে। চিকামারা হয়ে গেছে এই প্রথম 2টা লাইন। রাইট, আমরা আমি এই কবিতাটাই একটু আমরা আবৃত্তি করি। জি। নিষিদ্ধ সম্পাদকীয়। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। মিছিলের সব হাত কণ্ঠ পা এক নয়, সেখানে সংসারী থাকে, সংসার বিরাগী থাকে। কেউ আসে রাজপথে সাজাতে সংসার, কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার। শাশ্বত শান্তির যারা, তারাও যুদ্ধে আসে। অবশ্য আসতে হয় মাঝে মধ্যে অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে। কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় প্রলোভনে। কোন কোন প্রেম আছে প্রেমিককে খুনি হতে হয়। যদি কেউ ভালোবেসে খুনি হতে চান, তাই হয়ে যান। উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায়। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। অসাধারণ, অসাধারণ। আমার মনে হয় যে দর্শক যারা আছেন তারা কবির সকণ্ঠে শুনে অনেক অনেক বেশি অনুভব করবেন আজকের এই কবিতাটাকে। না, বইয়ের প্রসঙ্গে আসি। বইটা কবে নাগাদ প্রকাশ করা হলো? যে জ্বলে আগুন জ্বলে 1986 সনে প্রথম বের হয়। আমি কিন্তু 17 বছর, মানে 1967 সাল থেকে যদি ধরি, তাহলে 17 বছর কবিতা লেখার পর জি এই প্রথম বইটি, প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র মৌলিক বই এই যে জ্বলে আগুন জ্বলে আমি প্রকাশ করেছি। কেন? এর পেছনে কারণ বের করেছি। আমি লক্ষ্য করেছি, আমার পর্যবেক্ষণ তখন আমাকে, আমি লক্ষ্য করলাম যে প্রতি বছর, এখন তো 3000-4000 কবিতার বই বের হয় প্রতি বই মেলায়, তখন এত বের হতো না, কিন্তু 1800 কবিতার বই বের হচ্ছে। মেলা শেষ হলো, একটি বইয়ের কোনো নাম কেউ আর মনে রাখে না, কোনো কবিতা কেউ মনে রাখে না। এই জিনিসটা আমাকে খুব, মানে হ্যাঁ, আমাকে খুব টাচ করেছে যে কেন এরকম হচ্ছে। তাহলে এই বইটা বের করে লাভ কি? আমি একটা বই বের করলাম, এটার কোনো নামগন্ধ রইল না, এটার কোনো ঢেউ তুলল না মানুষের মনে, আন্দোলিত করলো না মানুষকে, তাহলে এই বই বের করে লাভ কি? এইটা আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি যে আমি যেদিন মনে করব যে হ্যাঁ, আজকে আমার বইটা বের করলে এইটা বেঁচে থাকবে, এইটা মানুষকে নাড়া দেবে, মানুষ এটা গ্রহণ করবে। কিন্তু কবি কি করে বুঝবেন যে আমি যেটা আমার মনকে আন্দোলিত করছে সেটা আরেকজনের মনকেও আন্দোলিত করছে? এইখানেই হচ্ছে, এটা কি চমৎকার প্রশ্ন করেছো। যে কবিতা কবিকে নাড়া দেয় না, টাচ করে না, স্পর্শ করে না, এটা আর কাউকেও করবে না। এটাই হচ্ছে মজাটা। আমি ধরো 300 কবিতা নিয়ে বসেছি এইটার ম্যানুস্ক্রিপ্টটা তৈরি করার জন্য। এখানে কিন্তু 56টা কবিতা মাত্র, 4 ফরমার বই। এই 6 মাস সময় লেগেছে আমার এই 56টা কবিতা নির্বাচন করতে। এই প্রেস ক্লাবের লাইব্রেরিতে বসে সকালে হয়তো একটা লিস্ট করলাম, এই কবিতাটা দেব। রাতে হয়তো ঘুমাতে গিয়ে, ঘুমানোর আগে মনে পড়ছে, আহারে ওই আন্দোলনের সময় যে 4টা পংক্তি লিখেছিলাম, এই আন্দোলনটাকে তো ধরতে পারলাম না, ওই কবিতাটা তো দেয়া হলো না। পরের দিন এসে আবার আরেকটা লিস্ট করলাম, একটা বাদ দিয়ে ওটা ঢুকালাম। 6 মাস, আই টুক 6 মান্থস। মানে আজকে যে জ্বলে আগুন জ্বলেকে মানুষ, আমি বলছি, এবং যা বাস্তবও বটে যে ঘরে ঘরে পৌঁছে গেছে, এটার পেছনে কিন্তু আমার 17 বছরের শ্রম নিয়োজিত আছে, এবং ম্যানুস্ক্রিপ্টটা তৈরি করতে আমার লেগেছে 6 মাস।
গল্পের ভান্ডার এখনো অনেক বাকি রয়ে গেল, কিন্তু আমাদের গল্প প্রায় কিছুই শোনা হলো না। নিষিদ্ধ সম্পাদকীয় শুনছিলাম, এই কবিতার পেছনের গল্প জানা হচ্ছিল। আপনার সাংবাদিকতা প্রসঙ্গে একটু আসতে চাই। সাংবাদিকতা ওই যে স্বাধীনতার পর, হ্যাঁ হ্যাঁ স্বাধীনতার পরে, তখনও আমার কিন্তু ছাত্র জীবন শেষ হয়নি। তো এই নিষিদ্ধ সম্পাদকীয় কবিতা সেই সময়ে সমাজে কিরকম তরঙ্গ তুলেছিল তার দুটো উদাহরণ আমি দুই কথায় দিই। তখন তো এখনকার মতো এরকম অনাচার ছিল না, বিশ্ববিদ্যালয়ে আইন কানুন মেনে চলতে হতো। আমি 8 বছর ছিলাম ইকবাল হলে, মানে স্বাধীনতার আগে ইকবাল হল, তারপরে সার্জেন্ট জহুরুল্লাহ হল। কিভাবে থাকলাম? এই কবিতাটার জন্য। তা নাহলে 4 বছরের বেশি থাকার কথা না, মানে কেউ থাকতে পারতো না। 8 বছর ছিলাম। আমার পূর্বদেশে চাকরিটা হলো, এডিটর চাকরি দিলেন, কিন্তু আব্দুল গনি হাজারী নাম শুনেছেন নিশ্চয়ই, কবি, তিনিও কবি ছিলেন। তিনি ছিলেন আল হেলাল প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং হাউসের, অর্থাৎ তৎকালীন অবজারভার পূর্বদেশ, ওই হাউসের তিনি ছিলেন ম্যানেজিং ডাইরেক্টর। তাকে গিয়ে বলা হলো যে, ম্যানেজমেন্ট থেকে বলা হলো যে এরকম ওনাকে তো চাকরি দেওয়া হচ্ছে, উনি তো এখনো ছাত্র, হলে থাকেন। তো উনি বললেন যে হেলাল হাফিজ একটু ডাকেন ওনাকে। তা আমি গেলাম, আচ্ছা, তো বাচ্চা একদম দেখতে নাদু খুব। তো উনি বললেন যে এই নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটা আপনার লেখা? আমি যে হ্যাঁ আমার লেখা। উনি জেনারেল ম্যানেজারকে ডাকলেন, 5 মিনিটের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট লেটার লিখে আনো। মানে এটা আমি বললাম এই জন্যে যে সমাজে তখন এটা এইরকম অভিঘাত তরঙ্গ তৈরি করেছিল। যাই হোক, পূর্বদেশে জয়েন করলাম। 72 থেকে 75 পর্যন্ত পূর্বদেশে আমি ছিলাম সাহিত্য সম্পাদক। বাকশাল হলো তখন 75-এ। বাকশালের সময় 4টা কাগজ রেখে বাকি সব কাগজ বন্ধ হয়ে গেল, যদিও সব সাংবাদিককে কিন্তু তৎকালীন সরকার চাকরি দিয়েছে। আচ্ছা আচ্ছা। আমি একটু বেকারই হয়ে গেলাম। সরকারি চাকরি আমাকেও দেওয়া হয়েছিল, আমি রিগ্রেট করেছি যে না, আমি সরকারি চাকরি করব না, আমি সাংবাদিকতাই করব। এই 4-5 বছর একটু বেকার থাকলাম। তারপরে আবার 79 সনে দৈনিক দেশ বেরোলো, সেখানে আবার সাহিত্য সম্পাদক হিসাবে ওখানে কাজ করলাম 12-13 বছর। সেটাও 90 সনে বন্ধ হয়ে গেল এরশাদের আমলে। সর্বশেষ কাজ করেছি আমি যুগান্তরে, সেখানে কাজ করেছি 5-6 বছর। 3-4 বছর, 4-5 বছর হলো আমি যুগান্তর ছেড়ে দিয়েছি। এখন আর চাকরি করতে, মানে পার্মানেন্টলি আর চাকরি করতে ভাল লাগে না এখন আর লেখালেখি। এই হলো আমার কর্মজীবন। বাকি পুরোটা জীবনেই কিন্তু আমি সেই অর্থে কোনো চাকরি করিনি। এই যেহেতু একা মানুষ, কোনোভাবে খেয়ে পরে চলে যায়। জি, কবির কবিতা যারা পড়েন, কবির জীবন নিয়ে তাদের অনেক বেশি কৌতূহল থাকে, এটাই স্বাভাবিক। 25 বছরের অন্তর্ধান আপনার, এবং আমরা আপনাকে সেভাবে পাইনি, কারণ হ্যাঁ, এইটা হয়েছে কি, যে জ্বলে আগুন জ্বলে বেরোনোর পর আমার প্রত্যাশা ছিল যে এটা মানুষকে নাড়া দেবে, কিন্তু এতটা নাড়া দেবে, মানে ওই 86 সনের মেলায় যে জ্বলে আগুন ছিল বেস্ট সেলার বই। 87 সনেও তাই, 88 সনেও তাই। পরপর 3 বছর এটা বেস্ট সেলার মেলায়, এবং সারা বছর এটা একইভাবে বিক্রি হয়। এই খ্যাতির একটা বিড়ম্বনাও আছে, আতঙ্কও তৈরি করে ভেতরে। আমারও তাই হয়েছে। আমি তখন এই জিনিসটাকে উপভোগ করার জন্যে, এটাও এক ধরনের গ্যাম্বলিং এর মতো আর কি, জুয়া খেলা। আমি কিন্তু জুয়া খেলেও জীবিকা নির্বাহ করেছি বেশ কিছু বছর, ওই যে বেকার জীবনে। তা আমি এইটা নিয়েও এক ধরনের একটু গ্যাম্বলিং করেছি, যাতে আমি একটু দেখি তো, নিরীক্ষ করে, পরীক্ষা করে, এত যে ভালোবাসছে মানুষ, আমি যেদিন চলে যাব, এক সময় তো চলে যেতেই হবে, মানে শারীরিকভাবে চলে যেতে হবে, তখন আমাকে মানুষ কি রাতারাতি ভুলে যাবে, না 1-2 দিন মনে রাখবে? এইটা একটু যাচাই করার জন্যে জীবদ্দশায় আমি এই যে আড়াল জীবনটা বেছে নিলাম। রেজাল্টটা কি দাঁড়ালো?
কি দাঁড়ালো? সৃষ্টি যদি হয় এই তাহলে দাঁড়ালো। সেটাকে রাইট, সৃষ্টি যদি হয় এই তাহলে হলো সেটাকে আর ভোলার কি। কোনো মানে সুযোগ নেই। এইটা একটা কারণ। স্যার আমরা একেবারে শেষের দিকে, আমরা একটা কবিতা শুনতে শুনতে এই ঘন্টাটা শেষ করতে চাই আপনার কাছে। এবং আমার অনুরোধ ছিল ফেরিওয়ালার জন্য। হ্যাঁ, আমি ফেরিওয়ালাই পড়ব, ফেরিওয়ালাই পড়ব। এই যে কবিতা 71 1912 সনে 2012 সনে। হ্যাঁ, এই 25 বছর পর 25 বছর পর তখন আমি ফিরে আসলাম। তো আমি ফেরিওয়ালা কবিতা দিয়ে আমার জি। পর্ব আজকে শেষ করি। এই কবিতাটিও কিন্তু অনেকের ধারণা এখন নিষিদ্ধ সম্পাদকীয়র চেয়েও বেশি জনপ্রিয় এটা। ঠিক আছে, শুনুন। মানে প্রেমে পড়ছেন বা ব্যর্থ হয়েছেন, উভয়ের জন্যই এটা প্রযোজ্য আর কি। ফেরিওয়ালা, কষ্ট নেবে কষ্ট, হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট, লাল কষ্ট, নীল কষ্ট, কাঁচা হলুদ রঙের কষ্ট, পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট, মাল্টি কালার কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট, ঘরের কষ্ট, পরের কষ্ট, পাখি এবং পাতার কষ্ট, দাড়ির কষ্ট, চোখের বুকের নখের কষ্ট, একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট, প্রেমের কষ্ট, ঘৃণার কষ্ট, নদী এবং নারীর কষ্ট, অনাদর অবহেলার তুমুল কষ্ট, ভুল রমণী ভালোবাসার, ভুল নেতাদের জনসভার, হাইড্রোজেনে 2টি জোকার নষ্ট হবার কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট, দিনের কষ্ট, রাতের কষ্ট, পথের এবং পায়ের কষ্ট, অসাধারণ করুণ চারু কষ্ট, ফেরিওয়ালার কষ্ট, কষ্ট নেবে কষ্ট, আর কে দেবে আমি ছাড়া আসল শোভন কষ্ট, কার পুড়েছে জন্ম থেকে কপাল এমন, আমার মতো কজনের আর সব হয়েছে নষ্ট, আর কে দেবে আমার মতো হৃষ্টপুষ্ট কষ্ট। অসাধারণ, অনেক অসাধারণ। ধন্যবাদ স্যার, আপনার সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। আজকে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য অনেক ধন্যবাদ আপনাকে। আমারও ধন্যবাদ মাছরাঙ্গা টিভি টেলিভিশন, তাদের সকল কর্মী, আমার প্রিয় উপস্থাপক দ্বয়। আমাদের সবারই জীবনে সুস্থতা আসুক, সুন্দর হোক, এই কামনা করি।